দেখো, তো আমরা সানডে মক টেস্ট সলিউশনে আজকে তিনটে চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার দেখবো আমরা। একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বায়োডাইভার্সিটি কনজারভেশন, ঠিক আছে। সেকেন্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার ট্যাক্সোনমি, ঠিক আছে। এবং 3 নম্বরে যেটা রয়েছে তোমাদের নার্ভাস সিস্টেম এন্ড সেন্সরি ফিজিওলজি। আমরা এই তিনটি চ্যাপ্টারের আজকে হচ্ছে দেখো মক টেস্টের সলিউশন আমরা দেখবো। তো প্রথমে যেটা আমরা শুরু করছি বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল তোমাদের, biodiversity is of importance as it offers, অর্থাৎ সরাসরি যদি আমরা বলি যে বায়োডাইভার্সিটি হচ্ছে কি কোথায় ইম্পর্টেন্স রয়েছে। অপশন এ দেখো স্টেবিলিটি অফ ইকোসিস্টেম, অপশন বি বলেছে স্টেবিলিটি অফ অ্যাটমসফিয়ার, অপশন সি বলছে স্টেবিলিটি অফ স্পিসিস এবং অপশন ডি বলছে স্টেবিলিটি অফ রিসার্চ। তো এখানে অ্যান্সার করতে গেলে আমাদেরকে এলিমিনেশন মেথডটাকে কাজে লাগাতে হবে, তাই না? কারণ তোমরা দেখতে পাচ্ছ যে বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্স হিসাবে অনেক কিছুই হতে পারে। তো এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা দেখি তাহলে অ্যাটমসফিয়ার কিংবা স্পিসিস কিংবা রিসার্চটাকে বাদ দিয়ে আমরা অপশন এর সঙ্গে যাব, অর্থাৎ স্টেবিলিটি অফ স্যার, এটা ইকোসিস্টেমের এসটিতে সঙ্গে আসছিল। যাব। হ্যাঁ, স্টেডিস ছিল। হ্যাঁ বাহ, স্যার। গুড। তো এর আগেও আমরা মক টেস্টে কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি শুনে আমারও খুশি হলাম আমি যে তোমাদের স্টেটের হচ্ছে কি তোমার কোশ্চেন এসেছিল, তাই না? তোমার তাহলে বটানি নাকি না জুলজি? হ্যাঁ স্যার, বোটানি। তুমি আমাকে ওই তোমার কোশ্চেন পেপারটা একটু পিডিএফ করে আমাকে পাঠাবে তো, আমি পারলে তার অ্যান্সার কি স্যার দিয়ে দেবো। অনলাইন এখনো দেয়নি, অ্যান্সার কি এখনো দেয়নি। না না, অ্যান্সার কি নয়, কোশ্চেনটা কোশ্চেন। স্যার কোশ্চেন তো অনলাইন ছিল। তো তোমাদের এটা, সরি সরি, এটা তো অনলাইন ছিল, যাই হোক টাইমে পাওয়া যাবে ওটা, তারা তো আপলোড করে দেয়, ওটা ওয়েট করতে হবে। যাই হোক, ঠিক আছে। তো চলো তাহলে হচ্ছে কি বায়োডাইভার্সিটি হচ্ছে কি তোমরা তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেন পেয়েছো, তাহলে নিশ্চয়ই সঠিক অ্যান্সার করে এসছো, তাই তো? হ্যাঁ স্যার, এটাই করেছি। তো ঠিক আছে, চলো নেক্সট। পরের কোশ্চেন ছিল দেখো, এখানে বাংলা ভার্সনে দেওয়া হয়েছে, তো একটু ছোট করে নি। তো এখানে যেটা কোশ্চেনটা বলেছে দেখতে পাচ্ছ যে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়। তাহলে দেখো এখানে সংলগ্ন বলেছে মানে আমরা এইভাবে দুটো ভৌগোলিক অঞ্চল এ আর বি আমরা করব, তাদের সংলগ্ন অঞ্চলের এখানে যদি ডাইভার্সিটি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি আমরা কি করবো, এখানে বিটা ডাইভার্সিটি দেখতে পাবো। এটা আমরা কি দেখতে পাই, বিটা ডাইভার্সিটি আমরা দেখতে পাবো। তাহলে অবভিয়াসলি আমরা অপশন বি এর সঙ্গে অ্যান্সার করব, তাই না? যদি একটি ক্ষুদ্র অঞ্চল বলতো তখন হতো আলফা, যদি বৃহৎ ভৌগোলিক অঞ্চল বলতো তখন সেটা হতো গামা। আর যেহেতু বলেছে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চল যেটা রয়েছে সেটা আমরা বলবো বিটা ডাইভার্সিটি। পরের কোশ্চেন দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন ইন সিটু কনজারভেশন মেথডস। তো তোমাদের কনজারভেশন মেথডস কে দুভাগে ভাগ করা হয়, তোমরা পড়েছো। এটা এক্স সিটু, এটা ইন সিটু। এক্স সিটু মানে তার ভৌগোলিক পরিবেশ থেকে সরিয়ে যখন আমরা কৃত্রিম পরিবেশ তৈরি করি, সেখানে তাকে কনজারভেশনের সিস্টেম আমরা মেনটেন করি, সেটাকে বলা যায় এক্স সিটু। আর ইন সিটু মানে যে ভৌগোলিক পরিবেশে থাকবে সেখানেই তাকে আমরা কনজারভেশনের তোমার হচ্ছে মেথোডোলজি বা সমস্ত কাজকর্ম তাকে আমরা করবো। তো এখানে বলেছে যে নট ইন সিটু, তাহলে নট ইন সিটু মানে নিশ্চয়ই এক্স সিটু। এক্স সিটু মানে কি বললাম, বাইরে। তাহলে জু, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, সেঞ্চুয়ারিজ। তাহলে এই চারটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি আমরা উত্তর করব কোনটা, উত্তর করব আমরা জু। জু এরটাই উত্তর করব, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কেন, জুটা তো আমরা যেখানে সেখানে করি না, আমরা কৃত্রিম পরিবেশে করি। বাট ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং সেঞ্চুয়ারি এগুলো সমস্ত কিন্তু কি হয় না, এগুলো সমস্ত হচ্ছে কি ইনসিটু কনজারভেশন, যেখানে রয়েছে সেখানেই থাকবে।
বাট জুটাকে আমরা এক্সিটিউ কনজারভেশন করছি কেন? আমরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে দেখো সমস্ত মানে যে জীবজন্তু রয়েছে তাদেরকে আমরা নিয়ে এসে তাদের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে সেখানে কনজার্ভ করার আমরা চেষ্টা করি। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এটা তো বিভিন্ন কোশ্চেন মানে বিভিন্ন তোমার হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার দেখলেই তোমরা দেখতে পাবে কিস্টোন স্পিসিস। তো কিস্টোন স্পিসিস হচ্ছে এমন একটা স্পিসিস যেটা এনভায়রনমেন্টের একটা ইম্প্যাক্ট ফেলে এবং সেই স্পিসিসটা যদি লুপ্ত হয়ে যায় তাহলে আনুষঙ্গিক অনেক স্পিসিসও লুপ্ত হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে যদি অ্যান্সার করার চেষ্টা করি তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, একটা একটি নির্দিষ্ট স্থানে সি। যে প্রজাতি অন্য প্রজাতিগুলোকে বাঁচতে সাহায্য করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না? যারা তোমরা অপশন সি অ্যান্সার করেছিলে তারা অবভিয়াসলি ঠিক করেছো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে হুইচ ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ এক্সিটিউ কনজারভেশন। একটু আমরা আগে এক্সিটিউ কনজারভেশন সম্বন্ধে বলছিলাম যে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে এসে তাকে কৃত্রিম ঘেরাটোপে কনজারভেশন করছি। তো তার কি অ্যাডভান্টেজ হতে পারে? তাহলে বুঝতেই পারছো যেখানে বলছে বি। মেথড conserve large number of species together, genetic process of the breeding long time আর সিটটা হবে। existence of the natural habitat। তাহলে এখানে কি হওয়া উচিত? তোমরা একজন বলছো বি, একজন বলছো সি, তাই তো? স্যার এটা সি হবে। সি। তাহলে দেখো, তাহলে এখানে যেহেতু বলেছে অ্যাডভান্টেজ অফ এক্সিটিউ, তাহলে আমরা এই যে ব্রিডিং সিস্টেমটাকে আমরা ইনসিটু কনজারভেশনে তো আর করতে পারবো না, কারণ তুমি আর কি বনে ঘুরে ঘুরে ব্রিডিং করতে যাবে? তুমি যদি মানে এক্সিটিউ কনজারভেশন করো তাহলে তোমার আয়তাধীনে থাকবে ওই স্পিসিসটা, তুমি তাকে প্রয়োজন মতন কি করতে পারবে না, ব্রিডিং সিস্টেম করতে পারবে। তাহলে আমার মনে হয় অপশন সি এরটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত, তাই না? বি হলো না কেন? লার্জ নাম্বার অফ স্পিসিস টুগেদার, মানে এমন তো নয় যে আমরা একটা খাঁচা তৈরি করে সেখানে অনেকগুলো জীবজন্তুকে একসঙ্গে রেখে দিলাম, এমনটা হতে পারে না। কারণ তাকে মেনটেন্স করতে হবে, তাকে খাবার দিতে হবে, তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তাই না? আমরা এমন নয় যে একটা জুতে আমরা হচ্ছে কি কয়েক হাজার বা কয়েক লাখ স্পিসিসকে একসঙ্গে রাখতে পারি, তাহলে এমনটা হতে পারবে না, তাই না? আমরা এটা অ্যাডভান্টেজ হিসাবে বলতে পারবো না। তো সেক্ষেত্রে অপশন সি এটাই এখানে অ্যাডভান্টেজ হিসাবে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। এবার বলছে দেখো আর্বোরেটাম হলো ডেস। তো তোমাদেরকে বলে দিই যে আর্বোরেটাম হচ্ছে কি না, এটাও একটা এক্সিটিউ কনজারভেশন মেথডস। যখন আমরা বৃক্ষ বা গুঁড়ি জাতীয় যে সমস্ত উদ্ভিদ হয় তাদেরকে যখন আমরা কনজারভেশন করি, ঠিক আছে? তাহলে এখানে বলছে অরণ্যের একটি অংশ তো হবে না, একটি অভয়ারণ্য তো হবে না। এই যে বৃক্ষ পেয়ে গেছো মানে অপশন সি এরটাই তোমরা অ্যান্সার করে দেবে। ঠিক আছে, তাহলে বৃক্ষ এবং ব্রিজ জাতীয় যে সমস্ত বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেগুলোকে আমরা কি বলে থাকি না, আর্বোরেটাম বলে থাকি। তোমরা যেখানে দেখতে পাবে বৃক্ষ সেখানেই সেই অ্যান্সারটাকেই অ্যান্সার করে আসবে। বুঝতে পারলে? মানে যাদের ক্ষেত্রে গাছের গুঁড়ি হয় সেই সমস্ত উদ্ভিদকে যখন আমরা কনজার্ভ করি তাকে আমরা আর্বোরেটাম বলে থাকি। চলো পরের কোশ্চেনে চলো। এবার কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য হাইয়েস্ট বায়োডাইভার্সিটি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা মেগা বায়ো ডাইভার্সিটিতে ভাগ করি, তাই না? মেগা বায়োডাইভার্সিটি কিসের উপর? আমরা তো এমনি তো আর টাকা পয়সা দিয়ে তো আর এই এই তালিকায় নাম ঢুকানো যায় না। এক্ষেত্রে কি হয় না, তার ডাইভার্সিটিটাকে আমরা দেখি ওই কান্ট্রিতে। তো সেই মেগা বায়োডাইভার্সিটিতে তোমরা জানো যে 12 কান্ট্রি এমন রয়েছে যারা হচ্ছে কি সেই মেগা ডাইভার্সিটির মধ্যে পড়ছে। তো তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ডাইভার্সিটি আমরা কার দেখতে পাই না, ব্রাজিল, সাউথ আফ্রিকা, রাশিয়া, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে ব্রাজিলের, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ব্রাজিলের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি। আর তার সঙ্গে তোমরা মনে রাখবে আমাদের ভারতের স্থান কোথায় জানো? ভারতের স্থান কোথায়? আমার যতটুকু মনে পড়ছে মনে হয় 7th র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে ভারত, যতটুকু যদি আমি ভুল না হই। ঠিক আছে, এটা সম্ভবত 7th র্যাঙ্কে রয়েছে ভারত। এবার দেখো এখানে বলেছে 1986 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা হলো WWF, ইউনেস্কো, HAB প্রোগ্রাম অফ ইউনেস্কো নাকি IUCN। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে দিয়েছে, হ্যাঁ অপশন সি, তাই না? তাহলে হচ্ছে কি HAB প্রোগ্রাম অফ দ্য ইউনেস্কো, তার মাধ্যমে স্যার বায়োস্ফিয়ার রিজার্ভ। বলো। স্যার বলছি এটা তো ম্যাপ হবে, MAB হবে তো, হ্যাঁ এইচটা এটা তো মনে হয় ভুল আছে। এটা এম, হ্যাঁ ঠিক, মেন এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অফ দ্য ইউনেস্কো।
ঠিকই বলেছো, এটা হচ্ছে তোমার এমএবি, মেন অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অফ ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাদেরই আন্ডারে এই মেপ প্রোগ্রামের মাধ্যমে বায়োস্ফিয়ার রিজার্ভের মানে তোমার হচ্ছে কি করা হয়েছে। তো তাই মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোজ ফর লস অফ বায়োডাইভার্সিটি। তাহলে আমরা জানি যে এখন বায়োডাইভার্সিটি প্রচুরভাবে ধ্বংস হচ্ছে, তাই না? তো তার মধ্যে বলছে কোন কারণটা নয়। ডিস্ট্রাকশন অফ অপশন হ্যাবিটেট এ। তো তোমার হচ্ছে বায়োডাইভার্সিটির মধ্যে, ডিস্ট্রাকশনের মধ্যে পড়ছে। আচ্ছা, ইনভেশন অফ দ্য এলিয়েন স্পিসি, এটাও বায়োডাইভার্সিটির কারণ। কিপিং অ্যানিমেলস ইন জুলজিক্যাল পার্কস আর ওভার এক্সপ্লোরেশন। তো এর মধ্যে আমার মনে হয় অপশন সি এরটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এটা হচ্ছে কি, তুমি জুলজিক্যাল পার্কে হচ্ছে কি অ্যানিমেলকে রাখলে তার সঙ্গে বায়োডাইভার্সিটি লসের কোনো সম্পর্ক নেই। বাকি দেখতে পাচ্ছ, যদি তুমি হ্যাবিট্যাটকে ধ্বংস করো বা বহিরাগত যদি স্পিসিস ভেতরে ঢুকে যায়, বা যদি তুমি প্রচুর পরিমাণে স্পিসিস হচ্ছে কি তাকে ধ্বংস করে দাও, হ্যাঁ, বা তাদেরকে হচ্ছে কি তুমি তোমার নিজের কাজে ইউটিলাইজ করে দাও, তাহলে কিন্তু বায়োডাইভার্সিটি লসের কারণ হতে পারে। কিন্তু এটা অপশন সি এরটা কোনোভাবেই বায়োডাইভার্সিটি লসের কারণ হতে পারে না। তো সেই জন্য অপশন সি এরটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে আমরা অপশন সিটাই অ্যান্সার করে আসবো। আচ্ছা, এবার বলছে দেখো, আচ্ছা যে বলছিলে বিহারের স্টেট দিতে গেছিলে এবং প্রথম কোশ্চেন যেটা এসেছিল কমন পেয়েছো। আচ্ছা, তোমার ওভারঅল হচ্ছে কি তোমার বায়োলজি পেপার কেমন হয়েছে, মানে বটানি পেপার কেমন হয়েছে তোমার? আমাদের কাছে পড়ে কি তুমি কমন কিছু পেয়েছো বা তোমার কিছু উপকার হয়েছে? হ্যাঁ স্যার, অনেকটা অনেকটা কমন পেয়েছি। আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার, হ্যাঁ, ওদেরও কোশ্চানও সহজ হয় যতটুকু আমার নলেজে রয়েছে। এই স্টেট যেটা হয়ে থাকে তাতে সাবজেক্ট পেপারটা অতীব সহজ দেয়। আর এরপরে যে পেপারটা হবে সেটাতে একটু ডিফিকাল্টি হবে, ঠিক আছে, এতটা সোজা হবে না, একটু ডিফিকাল্টি হয়। যাই হোক, আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে পবিত্র লেক হলো কাশ্মীরের ডাল লেক, সিকিমের খিচিওপাড়ি লেক, হরিয়ানার সবুজ কান্ড লেক এবং উড়িষ্যার চিল্কা লেক। তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে কি হোলি বা অপশন পবিত্র বি। হচ্ছে লেক নামে পরিচিত? অপশন তাহলে বি। এটা যদি আমরা অ্যান্সার করে আসবো অপশন বি এরটা, সিকিমের খিচিওপাড়ি লেক যেটা আছে তোমার পবিত্র লেক হিসাবে তোমার হচ্ছে কি পরিগণিত হয়েছে। আচ্ছা, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনভেসিভ এলিয়েন স্পিসিস ইন দ্য ইন্ডিয়ান কন্টেন্ট। তাহলে ইন্ডিয়ান কন্টেস্টের আন্ডারে আমরা কোনটাকে ইনভেসিভ স্পিসিস হিসাবে গণ্য করব না? অপশন এ বলছে ল্যান্টেনা ক্যামেরা, অপশন বি। অপশন বি হচ্ছে সাইনোডন ড্যাকটাইলন, অপশন সি বলছে পার্থেনিয়াম, অপশন ডি বলছে ইকোরনিয়া। তো এর মধ্যে কোনটা হবে না? তাহলে অপশন বি এরটা হওয়া অপশন উচিত। বি। হ্যাঁ, সাইনোডন মানে হচ্ছে দুর্বা ঘাস যেটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা বাদে বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ইনভেসিভ স্পিসিস বা এলিয়েন স্পিসিস। ল্যান্টেনা ক্যামেরা, পার্থেনিয়াম এবং ইকোরনিয়া, এগুলো সমস্ত কিন্তু এলিয়েন স্পিসিস নামে বা ইনভেসিভ স্পিসিস নামে পরিচিত। আচ্ছা, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম যদি ন্যাশনাল পার্ক আমরা দেখি অ্যাকর্ডিং টু যেটা জিম ন্যাশনাল করবেট। পার্কে, তাহলে জিম কর্বেট হয়ে যাবে। জিম কর্বেট কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। উত্তরাখণ্ডে রয়েছে, এটা মনে রাখবে। চলো নেক্সট। স্যার হ্যাঁ বলো, স্যার আগের কোশ্চেনটার উপর বলুন। আগের কোশ্চেনটা। এটা যেটা বলেছে যে ইনভেসিভ স্পিসিস ভারতের সাপেক্ষে কোনটা নয়। আমাদের ভারতে এই যে তোমরা দেখতে পাচ্ছ লেন্টেনা ক্যামেরা, পার্থেনিয়াম আর ইকোরনিয়া, এগুলো সমস্ত হচ্ছে কি বহিরাগত স্পিসিস, মানে বাইরে থেকে কোনো দানা শস্যের মাধ্যমে আমাদের ভারতে এসছে। এর এই জন্য তাদেরকে বলা হয় ইনভেসিভ স্পিসিস, মানে বাইরে থেকে এসছে। এবং শুধুমাত্র যে এসছে বলে তা নয়, এরা আমাদের যে সমস্ত নেটিভ প্ল্যান্ট রয়েছে না, নেটিভ প্ল্যান্ট মানে আমাদের ভারতেই জন্মায় যে সমস্ত প্ল্যান্ট, তাদের গ্রোথ ডেভেলপমেন্টে হচ্ছে কি তারা ইম্প্যাক্ট ফেলে। মানে এই যে ল্যান্টেনা ক্যামেরা বা পার্থেনিয়াম বা ইকোরনিয়া, এরা আমাদের যে সমস্ত নেটিভ প্ল্যান্ট রয়েছে তাদের গ্রোথকে এরা স্টিমুলেট করে বা মানে মানে তোমার হচ্ছে প্রিভেন্ট করে। তো এই জন্য তাদেরকে আমরা ইনভেসিভ স্পিসিস বলি। কিন্তু সাইনোডন ড্যাকটাইলন আমাদের ভারতেরই স্পিসিস, যেটা কোনোভাবেই ইনভেসিভ স্পিসিস নয়, এটা কোনো অন্যান্য স্পিসিসের কোনো ক্ষতি করে না। বুঝতে পেরেছো? এই জন্য ইজ নট যেহেতু বলেছে, আমরা এখানে অপশন বি এর অ্যান্সার করে আসবো। বোঝা গেছে তোমার? হ্যাঁ স্যার। এবার বলছে দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ বায়োডাইভার্সিটি হটস্পট। তো আমি তোমাদেরকে বলে রাখি, বায়োডাইভার্সিটি হচ্ছে হটস্পট বলতে কি না, বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে হচ্ছে কি তোমার 70% হ্যাবিট্যাট
তোমার হচ্ছে কি লস হয়ে যায়, এবং হচ্ছে কি সেখানে এন্ডেমিক স্পিসিস পাওয়া যায়, মানে যেটাকে আমরা স্থানীয় প্রজাতি বলি। প্লাস সেখানে হচ্ছে কি তোমার বায়োডাইভার্সিটি স্যার রিচ হতে হবে। বায়োডাইভার্সিটি রিচ হ্যাঁ, বায়োডাইভার্সিটি রিচ হতে হবে, মানে প্রচুর এটাও বায়োডাইভার্সিটি আসছিল থাকতে স্যার। হবে। এটাও এসেছিল। আচ্ছা, তাহলে এই পুরো এই কোশ্চেনটাই এসেছিল এরকম করে, অপশন এরকম ছিল। মানে এরকম না, মানে কোনটা আর কি হটস্পটের ক্যারেক্টার, ওটা ওই যে বায়োডাইভার্সিটি মানে রিচ হবে, এটা অ্যান্সার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো সেক্ষেত্রে দেখো এখানে হটস্পটের নট এ মেজর ক্যারেক্টার বলেছে। আমরা অপশনগুলো দেখি। লার্জ নাম্বার অফ স্পিসিস, abundance of the endemic species, large number of exotic species, destruction of habitat। তাহলে উত্তরটা আবার নিশ্চয়ই তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কোনটা হবে এখানে? অপশন, অপশন ডি। হ্যাঁ, অপশন ডি। অপশন বি স্যার। অপশন ডিটা হবে, তাই না? অপশন ডি হবে তো। হ্যাঁ, অপশন ডি এরটা হবে। নট বলেছে। নোট যেহেতু বলেছে, তাই না, তাহলে অপশন ডি এরটা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলে যে প্রাণী ও উদ্ভিদ সমূহ সর্বাপেক্ষা সুরক্ষিত থাকে নিম্নলিখিত কোন স্থানে? দেখো এমন একটা ন্যাশনাল পার্ক। জায়গা না বলতে হবে যেখানে হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী দুটোই হচ্ছে কি স্থান পাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে সেঞ্চুয়ারি, সেঞ্চুয়ারি কি করে হয় বাবা? সেঞ্চুয়ারি বাংলা মানে কি জানো? সেঞ্চুয়ারি বাংলা মানে হচ্ছে অপশন কি এ তোমার, অভয়ারণ্য। সেঞ্চুরি মানে অভয়ারণ্য। অভয়ারণ্যতে আমরা কাকে বেশি প্রায়োরিটি দিই? অভয়ারণ্যতে আমরা যে সমস্ত প্রাণী রয়েছে, প্রাণী। হ্যাঁ, তো তাদেরকে আমরা বেশি গুরুত্ব দিই। তাহলে সেখানে হচ্ছে কি প্ল্যান্টের এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু ন্যাশনাল পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্লান্ট প্লাস হচ্ছে তোমার এনিম্যাল দুটোকেই বেসিক্যালি গুরুত্ব দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। ঠিক আছে, তো ওই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ন্যাশনাল পার্ক স্যার হচ্ছে আগের এমন। প্রশ্নটা দেখান। আর আগের প্রশ্নটা কি বলছে বলো? স্যার ডি নাম্বারটা না সি নাম্বারটা উত্তর হবে? সি নাম্বারটার মানে কি স্যার? সি হচ্ছে লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। এক্সোটিক স্পিসিস মানে এটাও বলতে পারো যে বহিরাগত স্পিসিস। এটা হ্যাঁ, অপশন সি এরটাও বলা যেতে পারে, কারণ আমি তো প্রথম অপশনে বললাম 70% হ্যাবিটাট লস, তাই না? 70% হ্যাবিটাট লস হয়েছে, এন্ডেমিক স্পিসিস থাকবে, বায়োডাইভার্সিটি রিচ থাকবে। কিন্তু সেই সাপেক্ষে আমরা অপশন সি এরটা তো করতে পারি, কারণ এক্সোটিক স্পিসিস তো আর সেখানে থাকবে না। এক্সোটিক স্পিসিস থাকা মানে সেখানে যে নেটিভ যে সমস্ত প্ল্যান্ট রয়েছে তাদের হচ্ছে কি তোমার ক্ষতি সাধন করবে। আমার মনে হয় এটা অপশন সি এরটাই করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, যারা অপশন ডি বলছিলে তোমরা কিছু যুক্তি দিলে দিতে পারো, কারণ আমার মনে হচ্ছে অপশন সি এটা করাই বেশি ইম্পর্টেন্স হবে। কেন না, এখানে একজোটিক স্পিসিসের তো কোনো স্থান নেই হটস্পটে। বাকি তোমার ডিস্ট্রাকশন হ্যাবিটেট তো বললাম যে 70% হ্যাবিটেট লস হতে হবে। প্লাস হচ্ছে কি তোমার লার্জ নাম্বার অফ স্পিসিস মানে বায়োডাইভার্সিটি হতে হবে, এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। তো আমার মনে হয় সি এরটা হবে। যদি তোমাদের অ্যান্সার কিতে ডি থাকে তাহলে সেটা তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে? অপশন সি এরটাই করে আসবে। অ্যান্সার আমার কিন্তু মনে ডি ছিল। না, অপশন সি এরটাই তোমরা করো। ঠিক আছে, অপশন সি এরটাই করো। আচ্ছা দেখো, হোয়াট ইজ কমন টু দ্য ফলোয়িং প্ল্যান্টস? নিফেন্থেস, সাইলোটাম, রাউহলথিয়া অ্যান্ড অ্যাকোনিটাম। তো এখানে বলছে কমন, হোয়াট ইজ দ্য কমন অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস। এই যে প্ল্যান্টগুলোর নাম বলা হলো, নিপেন্থেস ফাসিয়ানা মানে তোমরা জানো এটা যে কলস পত্রী, ঠিক আছে, কলস পত্রী। সাইলোটাম তোমরা জানো এটা হচ্ছে তোমার কার্নারের মধ্যে পড়ছে, টেরিডোফাইটের মধ্যে পড়ছে। আচ্ছা, রাউহলথিয়া সার্পন্টিকা যেটাকে আমরা বলি সর্পগন্ধা, আর হচ্ছে তোমার অ্যাকোনিটাম। এবার এই প্ল্যান্টগুলোর মধ্যে যদি আমরা কমন দেখি, আমার যতটুকু মনে পড়ছে যে এরা হচ্ছে কি তোমার বিলুপ্ত প্রায় প্রজাতি। তো অপশন এখানে বলেছে অল আর দা অর্নামেন্টেশন Option C প্ল্যান্ট, তো হবে। হবে না। অল আর দা phylogenetic link species, all are the prone to the over exploitation, all are the exclusively present in the eastern Himalayan। এদের মধ্যে কমন দেখতে পাচ্ছি যে এই যে বললাম ওভার এক্সপ্লোরেশনের কারণে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত, মানে বিলুপ্ত প্রায়। ঠিক আছে, অপশন সি এরটাই মোস্ট ইম্পর্টেন্ট হওয়া উচিত। ঠিক আছে, এটা কিন্তু ব্যবহার তো প্রতি ব্যবহার হয়। এটা হচ্ছে কি তোমার অপশন, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে। ঠিক আছে, ভালো কোশ্চেন। এমএবি তো একটু আগেই বলা হলো, মেন অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যেটা। ঠিক আছে, মেন অ্যান্ড বায়োস্ফিয়ার এটা প্রোগ্রাম যুক্ত হবে। ঠিক আছে, প্রোগ্রাম। তাহলে অপশন হচ্ছে কি তোমার অপশন এটা হওয়া উচিত। চলো এবার বলছে দা ওয়ান হর্ন রাইনোসোরাস ইজ স্পেসিফিক টু হুইচ অফ দ্য ফলোইং সেঞ্চুয়ারি? কোন অপশন সি। সেঞ্চুয়ারিতে অপশন সি। আমরা এক সিংহ গন্ডার আমরা দেখতে পাই?
তো এখানে কাজিরাঙ্গাতে এক সিংহ গন্ডার তোমরা সবাই পড়েছো বাচ্চাকাল থেকে, তাই না? উত্তর হয়ে যাবে অপশন সি। আচ্ছা, ভারতের প্রথম ভাইসরয় রিজার্ভ, এটা মনে হয় রিপিট অপশন হলো এ। নাকি? অপশন এ ও, নীলগিরি। আগেটা ছিল ন্যাশনাল ন্যাশনাল পার্ক, নীলগিরি। এটা অপশন এ। ভাইসরয়। অপশন এ নীলগিরি। তাহলে অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর, নীলগিরি। আচ্ছা, among amongst the animal groups given below, which one has the highest অপশন percentage of সি। the endangered species? ঠিক আছে, মানে যতগুলো এখানে ইনসেক্ট, মেমেলস, অ্যামফিবিয়া, রেপটাইলস, এদের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজে এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে বিলুপ্তপ্রায় প্রজাতি, তাহলে কারা রয়েছে না? এন্ডেঞ্জার্ড স্পিসিস হচ্ছে কি তোমার অ্যামফিবিয়ান্স এর ক্ষেত্রে, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যামফিবিয়ান্স। স্যার হ্যাঁ বলো। মেমেলের ক্ষেত্রেও তো অনেক না, তো সবচেয়ে বেশি হচ্ছে হাইয়েস্ট, যদি এন্ডেঞ্জার্ড স্পিসিস দেখা হয় তাহলে অ্যামফিবিয়া, তুমি নেটে সার্চ করেও দেখতে পারো, ঠিক আছে? আর যদি এখানে বলতো যে হাইয়েস্ট হচ্ছে কি তোমার নাম্বারও হচ্ছে কি তোমার স্পিসিস কোন ফাইলামের মধ্যে রয়েছে, হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস, ইনসেক্ট। আর্থ্রোপোডা। তখন কি ইনসেক্ট আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা উত্তর হয়ে যাবে, ঠিক আছে? ফাইলাম যদি তোমাদেরকে বলে আর্থ্রোপোডা, দ্য হাইয়েস্ট ডাইভার্সিটি আমরা দেখতে পাই। আচ্ছা, কোন উদ্ভিদটি ভারতবর্ষে এন্ডেমিক প্রজাতি? গিঙ্গো, ট্রিটিকাম, বেনিয়ান নাকি সেকুয়া? কোনটা হচ্ছে কি এন্ডেমিক জিঙ্কো। স্পিসিস? স্যার এটা তো বট গাছ হওয়ার কথা নাকি? না, এন্ডেমিক স্পিসিস বলেছে বাবা। বটগাছ তো অনেক জায়গায় হয়। এন্ডেমিক, হ্যাঁ, মানে বটগাছ এন্ডেমিক বলতে হচ্ছে কি স্থানিক প্রজাতি, মানে যেখানে পাওয়া যায় সেখানেই হচ্ছে কি তোমার রয়েছে, অন্য অন্য কোথাও একটা তুমি পাবে নির্দিষ্ট না। স্যার স্থানে পাওয়া যায় যেটা। বেনিয়ানটি তো স্যার এন্ডেমিকের মধ্যেই তো পড়ছে নাকি? না, এন্ডেমিক বলতে দেখো তুমি কনসেপ্টটা বোঝো, বটগাছ মানে এন্ডেমিক বলতে যে স্পিসিস একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, ওই অঞ্চল ব্যতীত তুমি অন্য কোথাও খুব কম পাবে আর কি, মানে রেয়ারলি পাবে। তো সেক্ষেত্রে এখানে গিঙ্গোটাই হচ্ছে কি তোমার, বাকিগুলো দেখো টিটিকাম, বেনিয়ান, সেকুয়া এগুলো সব জায়গায় কম বেশি পাওয়া যেতে পারে, কিন্তু গিঙ্গোটা হচ্ছে কি এটা তোমার হচ্ছে হেবিটেট মানে স্পেসিফিক, ঠিক আছে? তো ওই জন্য অপশন এটাই তোমরা স্যার চুজ নিপান্থাস করে। এটা কি এন্ডেমিক? নিপেনথেস খাসিয়ানাটা হচ্ছে কি এন্ডেমিক, এন্ডেমিক মেঘালয়ে পাওয়া যায়। হ্যাঁ, ওটাও এন্ডেমিক স্পিসিস এর মধ্যে বলতে পারো, একদম সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? পার্থেনিয়াম ইজ এন এন্ডেমিক স্পিসিস অফ আওয়ার কান্ট্রি, এটা তো তোমার হওয়া উচিত নয়, কারণ এটা এক্সোটিক স্পিসিস। আচ্ছা, আফ্রিকান ক্যাটফিশ ইজ নট এ থ্রেট টু ইন্ডিজিনিয়াস ক্যাটফিশ, এটাও তোমার উত্তর হবে না, এটাতে ইজ নট হতো না। স্টিলার সি কাউ ইজ এন এক্সটিংক্ট অ্যানিমেল, ল্যান্টেনা ইজ পপুলারলি Option নন C. এজ দ্য ক্যারট গ্রেস। তাহলে অপশন কোনটা হবে? অপশন Option হবে C তোমাদের এখানে বলেছে ক্যারোট কারেক্ট গ্রেস বলেছে, যেটা ওটা পার্থেনিয়াম। এটা পার্থেনিয়াম ল্যান্টেনা নয়। তাহলে উত্তরটা হ্যাঁ, অপশন সি এটাই করো তোমরা। অপশন সি হবে। হ্যাঁ, অপশন সি এটাই করো। অ্যান্সারটা স্যার অপশন বি দেয়া আছে, এখানে এজ নোটটা মনে হচ্ছে দেখে নেই। না হ্যাঁ, স্যার এটা বি হচ্ছে তো হবেই না। না, বি হবে না, এটা ইজ নোটটা হতো না। আচ্ছা, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? ই আর হচ্ছে কি তোমার এন্ডেঞ্জার্ড কে বোঝাচ্ছে, সি আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ভি হচ্ছে ভালনারেবল, এল আর অপশন হচ্ছে ডি। তোমার লো এন্ডে। এটাও Option তোমার D. ভালো অপশন করে, ডি। হ্যাঁ, এটা হচ্ছে অপশন, কোনটা হবে? অপশন ডি। ডি এরটা সঠিক নয়, বাকিগুলো সবগুলো হচ্ছে কি ইয়ার মানে এন্ডেঞ্জার, ঠিক আছে? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার মানে সি আর, ভি মানে ভালনারেবল, বাকি ডি এরটা সঠিক। এলাকা মানে এল আরটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে লিস্ট কি তোমার, কোনো কিছু। হ্যাঁ, লেস হচ্ছে কি প্রোন টু হচ্ছে কি তোমার এক্সটেনশন। এটা না, একটা লিস্ট রয়েছে, বুঝতে পারলে? ওই লিস্ট ধরে করতে হবে, এটা যদি ওই লিস্টটা প্র্যাকটিস না করলে না, এটা সত্যি করা মুশকিল হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে কোড মানে সংক্ষেপে, আর এগুলো তাদের ডিটেলস এর নাম, ঠিক আছে? এই লিস্টটা মনে হয় এর আগের বেচে আমি দিয়েছিলাম, যতটুকু আমার মনে পড়ছে। এলসি যেটা ওটা তো লিস্ট কনসার্ন। হ্যাঁ, দেখো এবার বলছে ভারতে জাতীয় উদ্যানের উদাহরণ কোনটা? কর্ণাটকের বন্দিপুর, গুজরাটের গির, সুন্দরবনের হচ্ছে কি তোমার পশ্চিমবঙ্গের সুন্দরবন, আর হচ্ছে দেখো সুন্দরবনটা আছে বায়োস্ফিয়ার রিজার্ভের নাম পেয়েছে। তারপর হচ্ছে কি তোমার গুজরাটের গিরটা কি বলে দেখি, গুজরাটের গিরটা কি Where? গিরো তো একটা ন্যাশনাল পার্ক। গিরটা হচ্ছে কি তোমার গির তো আপনার ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, এই না ন্যাশনাল পার্ক। গিরটা না, ন্যাশনাল পার্ক না, সেঞ্চুয়ারি, হ্যাঁ সেঞ্চুয়ারি। ওটা স্যাংচুয়ারি তো। হ্যাঁ, আর
করবেটটা হচ্ছে কি তোমার ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। স্যার বলছি করবেটটা তো উত্তরপ্রদেশ নয়, ওটা তো উত্তরাখণ্ড। তো হ্যাঁ, করবেট ভুল উত্তরাখণ্ড। আছে হিসাব মতো। জিম করবেটটা, আচ্ছা এখানে তো তোমার মানে এটা ম্যাচিংটা স্যার ভুল দিয়ে দিচ্ছি। উত্তরপ্রদেশ আছে, এটা তো উত্তরাখণ্ড হওয়ার কথা। এটা উত্তরাখণ্ড স্যার হবে। উত্তরপ্রদেশ আগে ছিল, যখন উত্তরপ্রদেশটা ভাগ হয়নি তখন ওটা উত্তরপ্রদেশের আন্ডারে ছিল। পরে যখন হ্যাঁ, তো উত্তরপ্রদেশটা ভেঙে উত্তরাখণ্ড সেই হয়ে গেল সাপেক্ষে তখন তোমরা ওটা। করতে পারো। তো হ্যাঁ, যেহেতু আমাদের তো আর ম্যাচিং করতে দেয়নি যে জায়গার সঙ্গে হচ্ছে কি তোমার নামগুলো, তোমাকে দিয়েছে যে তুমি জাতীয় উদ্যান কোনটা, তো তুমি জিম করবেট ন্যাশনাল পার্কটা বলতে পারো, অপশন গুলোটাই কিন্তু দিতে পারো। স্যার কর্ণাটকের বন্দিপুর এটাও তো জাতীয় উদ্যানের মধ্যেই পড়ছে। একটু দেখে নিবে, কারণ এগুলোর না স্ট্যাটাস গুলো চেঞ্জ হয়। কি বলা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমি আমি এই 12-এর এই মানে রিসেন্ট বই দেখেই বলছি আর কি, মানে না, তুমি এটা যে গুগলে চেক করে নেবে, বুঝতে পারলে? কারণ বইগুলোর হচ্ছে কি যে লেখাগুলো হয় না, সেগুলো হচ্ছে কি পুরোনো ইনফরমেশন থেকেও অনেক সময় লেখা হয়। তো সেক্ষেত্রে এই যে বললাম না, স্ট্যাটাস গুলো সবসময় চেঞ্জ হয়। তো সেই সাপেক্ষে দেখবে আর কি। আমরা যেহেতু জিম করবেটটা আছে জানি যে ন্যাশনাল পার্ক, সেই সাপেক্ষে করলাম। ওটা যদি হয় তাহলে মনে রাখবে যে মুহূর্তে এই কোশ্চেনটা বানানো হয়েছিল সেটা হয়তো তখন ছিল না, বুঝতে পারলে? এগুলো চেঞ্জ হয়, এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ প্ল্যান্টস এক্সিবিট মোর স্পিসিস ডাইভার্সিটি। একটু আগেই আমরা প্লান্টের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে বলেছিলাম। এখানে হচ্ছে তোমার প্লান্টের ক্ষেত্রে বলেছে সবচেয়ে বেশি দেখা যাবে ফাঙ্গির স্যার এটা মধ্যে। ছত্রাক হবে, ছত্রাক। হ্যাঁ, হ্যাঁ অপশন ডি, ফাঙ্গির মধ্যে দেখা যাবে। আচ্ছা, পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেয়? তোমরা এটা সবাই অপশন পারবে। ডি, এটা হচ্ছে কি অপশন ডি এরটা, তাই না? ডাব্লিউবিসি, WCU ডাব্লিউসিইউ এন্ড আর হচ্ছে ডাব্লিউডব্লিউএফ। কি WWF, স্যার, ওই WCU এর ফুল ফর্মটা স্যার। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইউনিট। আর WWF হচ্ছে কি ওয়াইল্ড ফান্ড ফর নেচার। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দ্য হিস্টোরিক কনভেনশন ও বায়োলজিক্যাল ডাইভার্সিটি হেল্ড ইন রিও ডি জেনেরিও 1992 ইজ নন এস, এটা সবাই তোমরা পারবে, আর্থ সামিট, তাই না? আর্থ সামিট। অপশন বি, অপশন বি। অপশন বি, আর্থ সামিট। বর্তমানে বিশ্বে হটস্পটের সংখ্যা 34, তাই তো? 34। চলো দেখো নেক্সট। Among the ecosystem mentioned below, where can one find maximum biodiversity? সবচেয়ে বেশি কোরাল রিফস। বায়োডাইভার্সিটি কোথায়? এটা কোরাল রিফসে দেখা যাবে। ঠিক আছে, কোরাল রিফস, অপশন সি। চলো নেক্সট। বন্যপ্রাণীর সংরক্ষণ আইন কত সালে বলবৎ হয়? তাহলে এটা হচ্ছে 1972। 1972, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, একটা আমাদের স্পিসিস এরিয়া রিলেশনশিপের যে গ্রাফ আমরা তৈরি করি, তাতে ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান কত হয় না, সেটা হচ্ছে কি তোমার স্যার এটা 0.6 থেকে 6 থেকে 1.2 হয়। 1.2, এটা মনে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে দেরি করে জয়েন করেছিল, আমি জাস্ট একটু উত্তরগুলো বলে দিই, কারণ প্রথমের দিকে মনে হয় 3-4 জন ছিল, তারপরে বাকিরা সবাই জয়েন করলো। আর যেহেতু এই মুহূর্তে আর কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না বলে এখন ক্লাসের অনলাইন ক্লাস করার প্রবণতা অনেকেরই কমছে আস্তে আস্তে করে, তাই না? বিশেষ করে রবিবার দিন হচ্ছে কি 25-30 জন তো থাকতেই, তো সেই জায়গায় আজকে দেখি 7 জন মাত্র রয়েছে। যাই হোক, বর্তমানে সবাই বেরোবে না? পিএসসিটা তো ভোটের রেজাল্টের পরে তো বার করার কথা ছিল, গেজেট তো পাবলিশ হয়েছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, বেরোবে তো অবভিয়াসলি, কিন্তু তার আগে যেটা হচ্ছে কি বেরোবে সেটা হচ্ছে কি তোমাদের ইএমআরএস। ঠিক আছে, এটাকে বেশি টার্গেট করো তোমরা, জানি না কেন এটাকে নিয়ে তোমরা একটু এনভিএসটাও বের হবে। হ্যাঁ, ইএমআরএসটা তোমরা এই সামনের মাসে পেয়ে যাবে নোটিফিকেশন। ঠিক আছে, ইএমআরএস জুলাইতে বেরিয়ে যাবে। জুন জুলাইতে বলেছিল, জুন তো শেষ হতে গেল, জুলাই তো আবার শুরু হবে। তো এই জুন জুলাই ট্রানজিশনে বেরোবে, তোমরা এইটাকে টার্গেট নাও। আমি ভালো কথা বলছি, ভ্যাকেন্সিটাও খুব একটা খারাপ থাকবে না। প্লাস এটা কিন্তু অনেকটাই হচ্ছে তোমরা বলতে পারো খুব স্যাটিসফ্যাক্টরি জব। শুধু একটাই অসুবিধা কোথায়, তোমাকে হয়তো তোমার রাজ্য ছাড়তে হতে পারে, বাট বুঝতেই তো পারছো স্কুলে অনেক সুবিধা থাকে, তুমি ঘর আসার সময় পাবে। এবং এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, শুধুমাত্র পাস করতে হবে। একটু পরীক্ষাটা একটু ডিফিকাল্ট, বাট প্র্যাকটিস যদি করো আমার মনে হয় পাস করাটা এমন কোনো চ্যালেঞ্জের কোনো কারণ নেই। এখানে যেহেতু সাবজেক্ট পেপারটা থাকছে, তুমি স্কোরটা করে দিতে পারবে, তাই না? বাকি জিনিসগুলো একটু প্র্যাকটিস যদি সারা বছর করো তাহলে সমস্যাটা আর হবে না। কি বলা, বুঝতে পারো? তো ইএমআরএসটাকে তোমরা টার্গেট নিতে পারো, ঠিক আছে, তোমাদের জব হিসাবে, কারণ এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি।
ঠিক আছে, এটা মনে হয় সবচেয়ে আগে আসবে। কি থাকে? হ্যাঁ, কি বলছো? সাবজেক্ট ছাড়া আর কি থাকে এমআরএস এ? সাবজেক্ট ছাড়া এখানে অনেক কিছুই থাকে, যেমন প্রথমে থাকবে হচ্ছে কি তোমার জিকে থাকে, তারপর হচ্ছে কি তোমার রিজনিং থাকে, তারপর হচ্ছে কি তোমার আহ, কি থাকবে না, এরিথমেটিকও কিছুটা থাকে, তারপর হচ্ছে কি তোমার কম্পিউটার। কম্পিউটার থাকবে, তারপর হচ্ছে কি তোমার আমাদের টিচিং অ্যাপটিটিউড যেটা হয়, ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউড থাকবে, তারপর হচ্ছে কি তোমার সাবজেক্টের ক্ষেত্রে তিনটে ভাগ থাকে, একটা আছে তোমার সাবজেক্ট ডোমেইনের উপর কোশ্চেন থাকে, একটা হচ্ছে কি রিসার্চ বেসড কিছু কোশ্চেন থাকে, আর থাকবে যে আমাদের যে এনইপি 2020 হলো না, এনইপি। NEP, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র উপরেও কিছু কোশ্চেন থাকবে। এই নিয়ে তোমাদের সবচেয়ে হচ্ছে তোমাদের বলে দিই, এই যে এটা পোর্শনটা মিলিয়ে 50টা ল্যাঙ্গুয়েজ কোশ্চেন হয়। পার্টটা বেশি ভাইটাল। হ্যাঁ, আর এটা মিলিয়ে হচ্ছে কি তোমার কটা হয়, এটা মনে হয় কটাকেও ভুলে গেলাম আমি, সাবজেক্ট থেকে কটা হয়, 90 মতো না, তাই তো? না, 70 টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 120 না 130টা হওয়া উচিত। হ্যাঁ, আরো আছে, 130-এ কাট অফটা নির্ণয় হয়। না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 50 প্লাস 70 কত হলো? 50 প্লাস 70 কত হলো? 120। 120। 120। আচ্ছা, আরো কি যোগ হয় না, তোমার এখানে আসবে এখানে আসবে বেঙ্গলি, সরি বেঙ্গলি নয়, হিন্দি আর ইংলিশ কম্পালসারি। হিন্দি থেকে থাকবে 10টা, ইংলিশ থেকে থাকবে 10টা। এই দুটো কম্পালসারি পাস করতে হবে, মানে এখানে তোমাকে 4টা ঠিক করতে হবে তারপরে 10টার পেতে হবে। মধ্যে, আর এখানে 10টার মধ্যে 4টা ঠিক করতে হবে। ঠিক আছে, মানে কম্পালসারি ভাবে তোমাকে হিন্দি আর ইংলিশে পাস করলে তবে গিয়ে বাকি খাতাগুলো দেখা হবে। তাহলে কটা হলো? প্লাস হচ্ছে কি তোমার 20, তোমার 140 না 150টা হবে, তাহলে এখানে মনে হয় 80টা, এটা হচ্ছে 80টা, তাহলে এটা 80 সাবজেক্ট হলে যেটা সেখানে 70 আর 10টা ওই এনইপি বেসড কোশ্চেন। ইয়েস 70 প্লাস এই যে 10টার মধ্যে 5টা হচ্ছে কি এখান থেকে, 5টা হচ্ছে কি এখান থেকে, মানে এটা 80, 50 আর হচ্ছে কি তোমার 20, টোটাল 150টা কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্ক করে, টোটাল 300 নম্বর। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কি, একটা ঠিক করলে তুমি 2 মার্ক করে পাচ্ছ, একটা ভুল করলে তুমি পাচ্ছ কত, 0.25 মনে হয়, তাই না? 0.25 করে হচ্ছে মাইনাস যাবে। ঠিক আছে, স্যার এক করে, আর নেগেটিভ 1/4। আচ্ছা, সঠিক করলে 1 নাম্বার, তাই তো? সঠিক করলে 1 হ্যাঁ নাম্বার, স্যার, হ্যাঁ। আর হচ্ছে ভুল করলে 0.25 করে মাইনাস যাবে, এটা 2 নয়, এটা 1 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট। তো এখানে দেখতে পাচ্ছ যে যেহেতু পরীক্ষাটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যেহেতু ইন্টারভিউ নেই, তো এই জন্য এতগুলো সাবজেক্টের কম্বিনেশন। তবে আমার মনে হয় হিন্দিটা তোমাদের উদ্ধার হয়ে যাবে, কেন এই পুরো বাংলার মতন আমাদের যে ব্যাকরণগুলো আসে পুরো একই রকম। ঠিক আছে, তো স্যার আমি আমার মনে আগের বার হয়, ইংলিশের জন্য হয়নি। হ্যাঁ হ্যাঁ, হিন্দিটা পাস করা যায়, ইংলিশটা হচ্ছে কি তোমার, ইংলিশটা না প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমাদের আমাদের কিন্তু রেগুলার হ্যাঁ ক্লাস স্যার। করানো হচ্ছে, তোমরা কিন্তু চাইলে, ঠিক আছে, তোমরা একটা প্রিপারেশন নিতে পারো, আমাদের মানে পরীক্ষা পর্যন্ত হচ্ছে কি প্রিপারেশন চলবে, বুঝতে পারলে? কারণ ইএমআরএস টা খুবই ভালো একটা চাকরি, বুঝতে পারলে? কারণ এটা হচ্ছে কি তোমার বললাম না, বিশেষ করে যদি যারা পিজিটি যদি যাও, পিজি যদি কোয়ালিফাই করে দাও, অ্যাপ্রক্স স্টার্টিং এ তোমরা 70-71 হাজার টাকা পর্যন্ত তোমার হচ্ছে বেতন স্টার্ট হবে, প্লাস রেসিডেন্সিয়াল, তুমি থাকার সুযোগ পাবে সেখানে, বুঝতে পারলে? তো এটা অনেক প্রেস্টিজিয়াস চাকরি। এবং আরেকটা যেটা হচ্ছে কি সবচেয়ে ভালো জিনিস কি জানো তো, এটা তুমি গেজেটেড অফিসার হিসাবে তোমাকে ট্রিট করা হবে। কেউ যদি পিজিটিতে চাকরি করে, তাহলে সে গেজেটেড অফিসার হিসাবে সে কিন্তু অ্যাটেস্টেড করার ক্ষমতা পাবে, তার কাছে মানে সে কিন্তু অ্যাটেস্টেড করতে পারবে, যেমন গেজেটেড অফিসাররা যারা যখন অ্যাটেস্টেড করতে পারে তার এরা কিন্তু করতে পারে। তো ওতে হচ্ছে কি অনেক প্রেস্টিজিয়াস চাকরি, স্যালারিও খুব ভালো। আর পরীক্ষা তো বলে দিলাম এই সিস্টেম, সঙ্গে যেটা বললাম যে তোমাদের কি বললাম যেন, এখানে ইন্টারভিউ নেই। ঠিক আছে, ইন্টারভিউ নেই, তো এটা সারা বছর তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে বুঝতেই পারছো যে এই যে জিনিসগুলো তোমাদের আওতার বাইরে, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে কিছুটা, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে না একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো প্র্যাকটিস করলে যেমন এই কম্পিউটার থেকে স্যার যে আগের বার কোশ্চেন থাকে, 72 গেছিল কাট অফ। হ্যাঁ 70 না 68 গেছিল সম্ভবত, 68 পিজিটির কথা বলছি, পিজিটিতে তোমাদের 68,
বুঝতে পারলে? 68 মানে অনেকটাই হচ্ছে কি তোমার এমন কষ্ট নয়, 150-এর মধ্যে 68 পাওয়া মানে যে খুব বেশি কাট অফ তা নয়। এই সবচেয়ে গড়বড়টা হয়েছে কোথায় না, এই ইংলিশে। হিন্দিতে যারা পরীক্ষা দিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আশা করি সবাই পাস করে গেছে, শুধু হ্যাঁ এইখানেই স্যার। তারা আটকে গেছে, এই ইংলিশেই আটকে গেছে। ইংলিশটা একটু না সারা বছর একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যেমন হচ্ছে তোমাদেরকে বলে রাখি, ভার্ব তোমার ভয়েস সেন্স থেকে, আজকে আমি ভয়েস সেন্সটা পড়াচ্ছিলাম, মানে একজন ইংলিশের স্যার পড়িয়েছিল, আমি আজকে আবার রিপিট তাদের ক্লাস দিলাম, কারণ ইংলিশটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখবে তোমাদের পত্রিকা বেজে আমি আজকে একটা ভিডিও দিয়েছি, যারা প্রথম যে পত্রিকা বেজটা শুরু হয়েছিল, তো তাতে দেখবে আজকে তোমাদের টেলিগ্রামে ভিডিওটা দেওয়া আছে। তো সেখানে দেখবে ভয়েস সেন্সটা থেকে একটা কিন্তু ঠিক করা যায়, ভয়েস সেন্সটা এমন একটা পোর্শন সেখানে ঠিক করা যায়। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকে, তারপর হচ্ছে তোমার অ্যান্টোনিম সিনোনিম থাকে, তারপর হচ্ছে কি তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ওই যে আর্টিকেল প্রিপোজিশন থেকে একটা থাকবে, আর তারপর প্যারাগ্রাফ মনে হয় না, প্যারাগ্রাফ এবারে দিয়েছিল না, তো ইরো ডিটেকশন থাকে, ঠিক আছে? প্যারা তো জাম্বেল। এগুলো, হ্যাঁ, তো এই জিনিসগুলো না একটু প্র্যাকটিস না করলে মুশকিল হয়ে যায়। আর সবচেয়ে সমস্যাটা হয় কোথায় না, তোমার হচ্ছে কি এই পরীক্ষার নোটিফিকেশন বেরোলো, ফর্ম ফিল আপ করে ফেললো, পরীক্ষার নোটিশ টাইম বেরিয়ে গেল, তখন হচ্ছে প্র্যাকটিস করে, তাতে কি হয় না, সমস্যা হয়ে যায়। বুঝতে পারলে? শর্ট পিরিয়ডে হবে না, যে কোনো একটা স্যার পরীক্ষাকে এক্সামটা টার্গেট করতে ডিসেম্বরে গেলে। হবে? এটা ডিসেম্বরে, পরীক্ষাটা ডিসেম্বরে হবে, পরীক্ষাটা ডিসেম্বরে হবে। নোটিফিকেশন এই জুন জুলাইতে হচ্ছে কি তোমার ট্রানজিশন হতে পারে, বা জুলাইতে বেরোতে পারে, পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে হবে, তাদের এক্সাম ক্যালেন্ডার দিয়েছে, সেই অনুযায়ী হচ্ছে কি ডিসেম্বরে পরীক্ষা হবে। বা বিভিন্ন কারণে হয়তো 1 মাস বা এগিয়ে মানে এগোবে না, পিছোতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ডিসেম্বরে পরীক্ষাটা হবে। বুঝতে পারলে? যদি কেউ টার্গেট নাও, তাহলে তোমরা কিন্তু এটা শুরু করতে পারো। চলো নেক্সট। আচ্ছা, এটা আমরা বললাম যে দুটো ভৌগোলিক অঞ্চলের যে সংলগ্ন অঞ্চল, সেটাকে না আমরা বিটা বৈচিত্র্য দেখতে পাই। তারপরে দেখলাম আমরা ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে কোনটা পড়ছে না, সেটা যে জু। কিস্টোন স্পিসিস হতে গেলে একটি নির্দিষ্ট স্থানে যে প্রজাতি অন্য প্রজাতিগুলোকে বাঁচতে সাহায্য করে। তারপরে আমরা দেখলাম কোনটা এক্সিটিউ কনজারভেশনের অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি জেনেটিক প্রসেসে আমরা ব্রিডিং করাতে পারি। আর্বোরেটাম হচ্ছে কি বৃক্ষ এবং বিরুৎজাতীয় উদ্ভিদকে নিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেন তৈরি করে তাকে আর্বোরেটাম বলি আমরা। হাইয়েস্ট বায়োডাইভার্সিটি দেখা যায় ব্রাজিলে। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভের হচ্ছে কি যে প্রবক্তা, সেটা হচ্ছে মেক প্রোগ্রাম অফ ইউনেস্কো। তারপর হচ্ছে কি আমরা দেখলাম আহ, কোনটা হচ্ছে কি লস অফ বায়োডাইভার্সিটি কারণ নয়, সেটা হচ্ছে কিপ অ্যানিমেল ইন জুলজিক্যাল পার্ক। তারপরে দেখলাম আমরা পবিত্র লেক হিসাবে পরিচিত খিচিওপেরি লেক সিকিমের। তারপরে আমরা দেখলাম কোনটা এলিয়েন স্পিসিস নয় ভারতের সাপেক্ষে, সাইনোডন ড্যাকটাইলন। তারপরে দেখলাম প্রথম ন্যাশনাল পার্কের নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। তারপর আমরা দেখলাম কোনটি হচ্ছে কি তোমার বায়োডাইভার্সিটি হটস্পটের মেজর হচ্ছে ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ছে না, লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। ন্যাশনাল পার্ক হচ্ছে কি তোমার পার্কের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুজনেই সুরক্ষিত থাকে। তারপরে আমরা দেখলাম যে নিপেনথেস সাইলোটাম রাউভলফিয়া, তাই না, তোমার হচ্ছে কি একনিটাম, এরা হচ্ছে কি তোমার অল আর দা প্রোন টু দা ওভার এক্সপ্রেশনের কারণে এদের মধ্যে একটা রিলেশন আমরা দেখতে পাই। সেই সঙ্গে আমরা দেখলাম মেপ, সেটা হচ্ছে মেন অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এবং দেখলাম আমরা দ্য ওয়ান হর্ন ডাইনোসরাস অর্থাৎ একশৃঙ্গ গন্ডার আমরা দেখতে পাবো কাজিরাঙ্গা, তোমার হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে নীলগিরি। সেই সঙ্গে দেখলাম আমরা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস দেখা যাবে এমফিবিয়ার মধ্যে। আর সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার বায়োডাইভার্সিটি দেখা যাবে আর্থ্রোপোডাস মধ্যে। গিঙ্গো বাইলোবা একটি ভারতবর্ষে এন্ডেমিক স্পিসিস। আর এখানে কারেক্ট স্টেটমেন্ট যদি আমরা দেখি বাকিগুলোর সাপেক্ষে, অপশন সি, যেটা স্টিলার্স কাউ ইজ এন এক্সটিংক্ট অ্যানিমেল। সেই সঙ্গে দেখলাম আমরা যে কোনটা মিল নেই, বাকিগুলো সমস্ত মিল রয়েছে, যেমন ইয়ার এন্ডেঞ্জার্ড, সিয়ার মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ভিউ মানে বানানো। জাতীয় উদ্যান নয়, জাতীয় উদ্যান হচ্ছে কি করবেট ন্যাশনাল পার্ক যেটা। সেই সঙ্গে আমরা দেখলাম ফাঙ্গি হচ্ছে কি প্ল্যান্ট স্পিসিসের মধ্যে সবচেয়ে বেশি ডাইভার্সিটি দেখায়। আর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দেয় ডাব্লিউসিইউ এবং ডাব্লিউডাব্লিউএফ। আর আমরা দেখলাম যে রিও ডি জেনেরোতে যে বায়োডাইভার্সিটি কংগ্রেস হয়েছিল তার নাম আর্থ সামিট। হটস্পটের সংখ্যা পৃথিবীতে হচ্ছে কি 34। আর কোরাল লিফে সবচেয়ে বেশি আমরা বায়োডাইভার্সিটি দেখতে পাই। 1972-তে হচ্ছে কি দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলবৎ করা হয়। আর যে স্পিসিস এরিয়া রিলেশনশিপের যে ইকুয়েশন, তাতে রিগ্রেশন অফ কোএফিসিয়েন্টের মান 0.6 থেকে 1.2। এটা আমরা আপাতত দেখলাম কোথা থেকে না, তোমাদের
যে বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন যে পোর্শনটা ছিল সেখান থেকে মক টেস্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাব স্যার টেক্সোনমি। স্যার হ্যাঁ বলছি বল। যে গামা ডাইভার্সিটি যদি হতো তাহলে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে হতো ওই জায়গাটায়। না, বিভিন্ন নয়, গামা যদি হতো তাহলে হচ্ছে কি তোমাদের লেখা থাকতো যে লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ডাইভার্সিটি, বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ডাইভার্সিটি। ঠিক আছে, একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যদি ডাইভার্সিটি আমরা স্টাডি করি, দিস ইজ কল্ড দ্য গামা ডাইভার্সিটি। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, আর বলছে আলফা হলে? আলফা হলে হচ্ছে ক্ষুদ্র অঞ্চলে, একটি একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলের বায়োডাইভার্সিটিকে আমরা আলফা ডাইভার্সিটি বলবো। বুঝতে পারলে? যদি স্মল এরিয়াতে ডাইভার্সিটি যদি স্টাডি করা হয় তাহলে আমরা তাকে বলবো আলফা ডাইভার্সিটি। হ্যাঁ স্যার। চলো এবারে ট্যাক্সোনমি। তাহলে ডেল্টাটা কি হবে স্যার? ডেল্টা বলে কিছু নেই বাবা, ডেল্টা ট্যাক্সোনমি হয়, ডাইভার্সিটির ক্ষেত্রেও হয় না। আলফা বিটা হচ্ছে কি গামা, এই তিন প্রকার আমরা কি দেখতে পাই, ডাইভার্সিটিকে ভাগ করি আমরা। ঠিক আছে, প্রথমে তিনটে ভাগে ভাগ করা হয় ডাইভার্সিটিকে। একটা হচ্ছে তোমার জেনেটিক ডাইভার্সিটি, একটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, একটা হচ্ছে তোমার ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ওই ইকোলজিক্যাল ডাইভার্সিটিকে আমরা তিনটে ভাগে ভাগ করি, আলফা বিটা গামা। বুঝতে পেরেছো? চলো দেখো, এবার বলছে যে ট্যাক্সোনমিতে মনে হয় তোমাদের কোশ্চেন গুলো ইংলিশে দেওয়া হয়েছিল, যার কারণে অনেকেই সাবমিট করোনি তোমরা। যাই হোক, তো এখানে দেখো ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন ছিল। তো ক্লাসিফিকেশনের থেকে যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানো প্ল্যান্টের ক্লাসিফিকেশনকে আমরা তিনটে ভাগে ভাগ করি, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন আর ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তো এখানে কোশ্চেন দিয়েছে যে দেখো আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন যেটা কেরোলাস লিনিয়াস হচ্ছে জড়িত ছিল। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে বলছে যে যে the system of plant classification proposed by Carolus Linnaeus was artificial because, কেন আমরা এটাকে আর্টিফিশিয়াল বলেছি? ঠিক আছে, কেন এটাকে আমরা আর্টিফিশিয়াল বলেছি? তো তার কারণ হিসাবে বলছে ইট ওয়াজ বেসড অন দ্য ইভলিউশনারি রিলেশনশিপ। ইভলিউশনারি রিলেশনশিপ মানে তোমরা হচ্ছে কি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন দেখতে পাও, তাহলে নিশ্চয়ই এটা হবে না। ইট ওয়াজ বেসড অন দ্য সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ ইন দ্য ফ্লোরা এন্ড দ্য আদার মরফোলজিক্যাল ক্যারেক্টারস অনলি, তাই না? আচ্ছা, এখানে বলেছে যে আমরা হচ্ছে কি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টারগুলোর উপর জোর দিয়েছি। আচ্ছা, অপশন সি বলছে ইট টুক ইনটু এ অ্যাকাউন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল ফ্যাক্ট অ্যালং উইথ দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার। অপশন ডি বলছে নান অফ দি অ্যাবাভ। তাহলে এই উত্তর মনে হয় তোমাদের ভুল করা ছিল, তাই তো? স্যার অপশন বি হবে তো? এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি একটা, তাই না? অপশন বি একটা উত্তর হয়েছে। কেন তোমাদেরকে বলে দিই, এই যে তিনটে ক্লাসিফিকেশন ছিল, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে হচ্ছে কি তোমার অপশন ওয়ান এরটা, অর্থাৎ ইভলিউশনটাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে হচ্ছে কি শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টার। ন্যাচারাল ক্লাসিফিকেশনে মরফোলজির সঙ্গে অ্যানাটমি, তারপর হচ্ছে কি তোমার কিছু হচ্ছে কি তোমার সাইটোলজিক্যাল ক্যারেক্টার বা তোমার হচ্ছে কেমিক্যাল যে সমস্ত ক্যারেক্টার সেগুলোকে নেওয়া হয়েছিল। তো সেই সাপেক্ষে এখানে আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টার অনলি এটাকে অ্যান্সার করে আসবো। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, লিনিয়াস ইজ ক্রেডিটেড উইথ দ্য ইন্ট্রোডিউসিং ড্যাশ। লিনিয়ার ক্রেডিট দেওয়া হয়েছিল, তোমরা বুঝতে পারছো এখানে বাইনোমিয়াল নোমেনক্লেচারের জন্য, কারণ আমরা লিনিয়াসকে বাইনোমিয়াল নোমেনক্লেচারের জনক বলে থাকি, ফাদার অফ বাইনোমিক্যাল নোমেনক্লেচার, যেটাকে আমরা সায়েন্টিফিক নেমও বলে থাকি, সায়েন্টিফিক নেম। তার কারণ হচ্ছে কি এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো দুটো তোমার জেনারেস এন্ড স্পিসিস। হ্যাঁ, জেনেরিক নেম এবং স্পেসিফিক নেম নিয়ে আমরা এই বাইনোমিয়াল নোমেনক্লেচার বা সায়েন্টিফিক নেমের এই ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসকে সমস্ত ক্রেডিট গুলো যাচ্ছে। এবার বলছে দ্য চিফ মেরিট অফ দ্য বেনথাম হুকার। বেনথাম হুকার কার সঙ্গে জড়িত? ন্যাচারাল ক্লাসিফিকেশনের সঙ্গে জড়িত। তো সেই ন্যাচারাল ক্লাসিফিকেশনের যে তোমার হচ্ছে কি মেরিট কি ছিল? তো মেরিট বলতে আমরা এখানে যেটা উত্তর করে আসবো সেটা হচ্ছে কি, তো তার আগে আমরা একটু পড়ে নিই। বলছে ইট ইজ এ ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ অল গ্রুপস অফ প্ল্যান্ট, এ সিস্টেম বেসড অন দ্য ইভলিউশনারি কনসেপ্ট তো হবে না। ইট অলসো কনসিডার দ্য ফাইলোজেনেটিক অ্যাসপেক্ট তো হবেই না। দ্য ডেসক্রিপশন অফ টেক্সট আর বেসড অন দ্য অ্যাকচুয়াল এক্সামিনেশন অফ দ্য স্পেসিমেন। তো আমার মনে হয় অপশন ডি এরটাই করে আসাটা উচিত হবে, তাই না? যেহেতু হচ্ছে কি তোমার এখানে স্পেসিমেনটাকে হচ্ছে কি অ্যাকচুয়াল এক্সামিনেশন করার পরে
এই ক্লাসিফিকেশনটা করা হয়েছিল। এবার বলছে সিস্টেম বা নেচুরি কার লেখা, লিনিয়াসের লেখা। তো সেক্ষেত্রে কোটা সেখানে প্ল্যান্ট স্পিসিসের নাম ছিল, অ্যানিমেল তো হবে না, প্ল্যান্ট ছিল, তাহলে কটা ছিল? টোটাল নাম্বার অফ স্পিসিস কটা ছিল? প্রায় 4000। এনসিপিতে এনিমেল দেওয়া ছিল। দাঁড়াও, আমি তাহলে ভুল বললাম। সিস্টেম বা নেচুরি, অ্যানিমেল না প্লান্ট? স্যার প্ল্যান্ট হওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও, কি হলো ব্যাপারটা? সিস্টেম বা নেচুরিতে প্লান্ট না অ্যানিমেল? সিস্টেম বা নেচুরিতে listed only about এত স্পিসিস organism which is plants and animals। না, প্ল্যান্টও ছিল অ্যানিমেলও ছিল, বুঝতে পারলে? 6000 ছিল প্ল্যান্ট, 4236টা ছিল অ্যানিমেল। তাহলে 6000 তো প্ল্যান্ট এখানে নেই, তাহলে 4200 মানে 4236 মানে 4200টা, তাহলে অপশন ডি এরটাই করো, বুঝতে পারলে? দুটোই ছিল, বুঝতে পারলে? এখানে প্ল্যান্ট এবং অ্যানিমেল দুটোই ছিল। তাহলে ঠিক আছে। যেহেতু আমি বলে দিচ্ছি টোটাল ছিল কটা, আমি বলে দিচ্ছি তোমাদের। টোটাল ছিল হচ্ছে কি, টোটাল স্পিসিস ছিল, টোটাল স্পিসিস ছিল 10,000-এর 10,000। মতো। 10,000, হ্যাঁ, অ্যাপ্রক্স। তার মধ্যে প্ল্যান্ট ছিল কটা না 6000, আর অ্যানিমেল ছিল এই 4000, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আর কি, এগুলো সব অ্যাপ্রক্স ভ্যালু বলছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু প্ল্যান্টের 6000 মান নেই, তাহলে অ্যানিমেলের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কি তোমার অপশন ডি এরটাই হবে। চলো, এবার বলছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস ডিফার্স ফ্রম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। অর্থাৎ সোজা কথাই বলেছে যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের থেকে আমরা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে ডিফার করব বা ডিফারেন্স করব। তাহলে সেক্ষেত্রে কোনটা হওয়া উচিত? তাহলে দেখো, অল অফ দা। টেকিং ইনটু অ্যাকাউন্ট অল দ্য সিমিলারিটিস বিটুইন প্ল্যান্টস, টেকিং ইনটু অ্যাকাউন্ট অনলি ওয়ান ফ্লোরাল ক্যারেক্টার, টেকিং ইনটু অনলি, এগুলো হবে না, ঠিক আছে? তাহলে অপশন সি এরটাই তোমরা করো, ঠিক আছে? অপশন সি এরটাই করো, অনলি স্যার ওয়ান অনলি ক্যারেক্টার, যেগুলো ওগুলো বাদ। অনলি সেগুলো বাদ দিয়ে দাও, অপশন সি এরটা হবে। চলো নেক্সট, one of the best methods for understanding general relationship of plant seeds। ঠিক আছে, আমরা যে চারটি মেথড সেখানে রয়েছে তার মধ্যে বলছে ওয়ান অফ দ্য বেস্ট মেথডস ফর আন্ডারস্ট্যান্ডিং জেনারেল রিলেশনশিপ অফ দ্য প্ল্যান্টস। প্ল্যান্টসের হচ্ছে কি, আমরা জেনারেল রিলেশনশিপ বুঝতে গেলে সাইটোজেন টেক্সোনমি স্টাডি করব, নাকি এক্সপেরিমেন্টাল টেক্সোনমি, নাকি নিউমেরিক্যাল টেক্সোনমি, নাকি টেমোটেক্সোনমি? তাহলে জেনারেল রিলেশনশিপ যদি আমরা দেখি, তাহলে কোনটা করা অপশন সি উচিত? তো স্যার, অপশন সি তো। তাহলে অপশন জেনারেল রিলেশনশিপ বলেছে, সাইটোটেক্সোনমি, এক্সপেরিমেন্টাল টেক্সোনমি, নিউমেরিক্যাল টেক্সোনমি, টেমোটেক্সোনমি। কনফিউজিং। স্যার সাইটোট্যাক্সোনমি মানে তো ওই কোষ, মানে কোষ সম্পর্কীয় যে এগুলো, আর কেমো মানে তো মানে রাসায়নিক কিছু একটা হবে, আর এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষা নিরীক্ষার উপরে, সেই হিসাবে স্যার নিউমেরিক্যালি তো। রিলেশনশিপ আমরা জানা মানে সেখানে হচ্ছে কি তোমার ফাইলোজেনি ব্যাপারটা চলে আসে। তো সেখানে হচ্ছে কি ফাইলোজেনি হচ্ছে কি তোমার নিউমেরিক্যাল টেক্সোনমির সঙ্গে। অপশন সি এটাই করো। তাই না? নিউমেরিক্যাল টেক্সোনমি ওর কোয়ান্টিটি টেক্সোনমি, ফেনেটিক অ্যানালাইসিস যেহেতু আমরা করছি, তাহলে তার মাধ্যমে আমরা রিলেশনশিপটাকে খুঁজে পাই, তাই না? তোমরা অপশন সি এটাই করো, ঠিক আছে? অপশন সি এটাই করো। চলো দেখো নেক্সট, সিস্টেমেটিক্স ডিলস উইথ। সিস্টেমেটিক্স কি ডিল করে? সিস্টেমেটিক্স কি ডিল করে? তাহলে সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে তোমরা জানো যে ক্লাসিফিকেশনে তোমার টেক্সোনমির সঙ্গে সিস্টেমেটিক্স একটাই পার্থক্য, সেখানে আমরা কি করি, রিলেশনশিপটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে কোনটা হওয়া উচিত? সি এরটা হওয়া উচিত। অপশন ডি। কাইন্ডস অফ, হ্যাঁ, তাহলে যেহেতু এই যে রিলেশনশিপ বলে দিয়েছে। চলো দেখো নেক্সট, আলফা টেক্সোনমি ডিলস উইথ।
আলফা ট্যাক্সোনমিতে কি কাজ হয় না ক্লাসিক্যাল ট্যাক্সোনমি হিসাবে আমরা বলে থাকি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আলফা ট্যাক্সোনমি হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। আচ্ছা, ক্লাসিক্যাল ট্যাক্সোনমি যে অলসো টার্ম বিটা ট্যাক্সোনমি, সিস্টেমেটিক, ডেসক্রিপটিভ ট্যাক্সোনমি নাকি এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি? সিস্টেমেটিক। স্যার অপশন বি হবে, সিস্টেমেটিক্স হবে। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি ইজ অলসো টার্ম। কি করে বাবা? সিস্টেমেটিক্স তো ইভলিউশন ব্যাপারটা চলে আসছে, ক্লাসিক্যাল ট্যাক্সোনমি না। আলফা ট্যাক্সোনমিটাকে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বলছি। তাহলে আলফা ট্যাক্সোনমি ডেফিনেশন কি হয়? আলফা ট্যাক্সোনমি ডেফিনেশনটা কি হয়? আলফা ট্যাক্সোনমি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ডিসিপ্লিন অফ দ্য ফাইন্ডিং, ডেসক্রাইবিং, নেমিং টেক্সচার পার্টিকুলার স্পিসিস। তাহলে এটা হচ্ছে এইটা অপশন সি এরটাই হবে বাবা, বুঝতে পারলে? ডেসক্রিপটিভ ট্যাক্সোনমিটা হচ্ছে আলফা ট্যাক্সোনমির মধ্যে পড়ছে, আর এটাই হচ্ছে তোমার, তাকে আমরা এতে বলি ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। অপশন সি এরটাই করো। আচ্ছা, সিনজেনেসিয়াস অ্যান্থার এন্ড এপিপেটালাস স্টেমেন আর ফাউন্ড। কম্পোজিট। তাহলে এপিপেটালাস মানে তোমরা জানো নিশ্চয়ই, স্টেমেনটা পেটালের সঙ্গে অ্যাটাচ থাকবে। সিনজেনেসিয়াস মানে তার যে অ্যান্থার পার্টগুলো ফিউজ থাকবে, ফিলামেন্ট গুলো আলাদা আলাদা থাকবে, এটা বলা আছে সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস আর এপিপেটালাস মানে স্টেমেন অ্যাটাচ উইথ না কোথায়? পেটালের সঙ্গে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাবো কোথায়? লিলিয়াসিতে দেখতে পাবো না, মালভেসি দেখতে পাবো না, সোলানেসিতে আমরা এপিপেটালাস দেখতে পাই কিন্তু সিনজেনেসিয়াস দেখতে পাই না, তাই না? তাহলে কম্পোজিটিভ হয়ে যাবে, এটা স্টেলেসি বলি আমরা এখন। তাহলে সোলানেসিতে শুধু এপিপেটালাস কন্ডিশন কিন্তু দেখা যায়, কিন্তু সিনজেনেসিয়াস আমরা দেখতে পাবো না। আচ্ছা, ইনডেফিনাইট স্টেমেন আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফ্যামিলি অফ দ্য মালভেসি, তাই না? অসংখ্য আমরা ইনডেফিনাইট স্টেমেন দেখতে পাবো কোথায়? মালভেসিতে দেখতে পাবো। চলো দেখো নেক্সট, সাইনান্ড্রাস কন্ডিশন ইজ কমন ইন দ্য ফিল্ড। Cucurbitaceae। সাইনান্ড্রাস মানে কি? যখন আমরা কি দেখতে পাই, যখন হচ্ছে কি আমরা যে এন্থার এবং হচ্ছে কি তোমার ফিলামেন্ট দুটোই হচ্ছে কি তোমার ফিউজড হয়ে যায়, তাই তো নাকি? তাকে তো আমরা সাইনান্ড্রাস বলছি। হ্যাঁ স্যার। সাইনান্ড্রাসটা হচ্ছে কি আমরা তখনই বলবো যখন হচ্ছে কি এন্থার আর হচ্ছে কি তোমার ফিলামেন্ট দুটোই হচ্ছে কি তোমার ফিউজড হয়ে যায়। এন্থার এজলিক যে ফিলামেন্ট হচ্ছে ফিউজড হয়ে যায়। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? এন্থার ফিউজড উইথ ফিলামেন্ট, ওকে। আম্বেলিফেরি, রোজেসি, মালভেসি নাকি কিউকারবিটেসি? তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? Cucurbitaceae। কিউকারবিটেসি ফ্যামিলি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট, পলিডেলফাস কন্ডিশনস ইজ ফাউন্ড ইন। ঠিক আছে, পলিডেলফাস মানে যখন Rutaceae। অনেকগুলো গুচ্ছতে থাকবে স্টেমেন গুলো, তাই না? এটা মনোডেলফাস হয় মানে একগুচ্ছ পুংকেশর, তোমার একগুচ্ছ পুংকেশর। একটা ডাইডেলফাস হয়, ডাইডেলফাস। আর এটা তোমার এটা হচ্ছে কি মনোডেলফাস, এটা ডাইডেলফাস, এটা হচ্ছে তোমার পলিডেলফাস। তাহলে এই পলিডেলফাস কোথায় দেখা যায়? লেগমিনেসি, রুটেসি নাকি কম্পোজিটি নাকি লিলিয়েসি? তাহলে উত্তর হবে কোনটা? Rutaceae। রুটেসির ক্ষেত্রে, লেগমিনেসির ক্ষেত্রে ডাইডেলফাস দেখা যায়। চলে যাবো নেক্সট, হু ইজ কনসিডার্ড এজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? এটা তোমরা সবাই পারবে, আমরা লিনিয়াস। কেরোলাস লিনিয়াস। অ্যারিস্টটল। এই কি এরিস্টটল? ট্যাক্সোনমি বলেছে বাবা, কেরোলাস লিনিয়াস। আর যদি বলতো যে ট্যাক্সোনমি কথাটি প্রথম কে প্রবর্তন করেছেন, তাহলে কি হবে? এপি ডি ক্যান্ডল। ঠিক আছে, Candolle। চলে দেখো, হোয়াট ইজ টোটোনি? টোটো কোথাতে থেকে যাচ্ছে? Option টোটো C। দুবার আসে, টোটো দুবার স্যার আসে অপশন না সি মানে হবে। যখন হচ্ছে কি টোটো Malus টোটো malus। দুবার আসে মানে একই টার্ম যদি দুবার আসে মানে জেনাস এবং স্পিসিসের নাম যদি আইডেন্টিক্যাল হয় তখন তাকে আমরা টোটোনিম বলবো। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য টার্ম গিভিন টু ডুপ্লিকেট স্পেসিমেন অফ অরিজিনাল টাইপ? মানে অরিজিনাল যে Isotype। স্পেসিমেনে যদি আমরা ডুপ্লিকেট স্পেসিমেনটাকে ইউজ স্যার করি, ওই হোমোনিমটা একবার বলে দেবেন স্যার, হোমোনিম কাকে বলে? হোমোনিমটা হচ্ছে কি তোমার, বলো কে বলতে পারবে হোমোনিম?
হোমোনিম কাকে বলে? স্যার এক্সাম্পল জানি, হোমোনিমটা হচ্ছে ক্যাজানাস তোমার ক্যাজান। নেম অফ দ্য টেক্সন দ্যাট ইজ আইডেন্টিক্যাল ইন স্পেলিং টু অ্যানাদার সাজ নেম। মানে যখন হচ্ছে কি একটা নামের হচ্ছে কি সঙ্গে আরেকটা নামের হচ্ছে কি তোমার সিমিলারিটি পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলি? হোমোনিম বলি। বুঝতে পারলে? তাহলে যখন হচ্ছে একটা স্যার নামের সঙ্গে, এক্সাম্পল ক্যাজানাস ক্যাজান না? হ্যাঁ ওরকম হবে। তো যখন হচ্ছে কি কি বললাম, হোমোনিম ইজ দ্য নেম ফর এ টেক্সন দ্যাট ইজ আইডেন্টিক্যাল ইন স্পেলিং টু অ্যানাদার সাজ নেম। আচ্ছা চলো, এবারে বলছে তাহলে ডুপ্লিকেট স্পেসিমেন যদি অরিজিনাল টাইপের পাওয়া যায় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা কি বলবো? আইসোটাইপ। আইসোটাইপ বলি আমরা। আইসোটাইপ। চলো এবার বলছে হুইচ অফ দিস ইজ এন এক্সাম্পল অফ দ্য হোমোপ্লেসি। ঠিক আছে, এবারে বলছে হোমোপ্লেসির ক্ষেত্রে এক্সাম্পল। তার আগে আমাকে বললো হোয়াট ইজ হোমোপ্লেসি। হোয়াট ইজ হোমোপ্লেসি? হোমোপ্লেসি কাকে বলা হয়? স্যার সম যেটা ওটা। হোমোপ্লেসি বলছে যে is the development of the organs or other bodily structure within the different species which resembles each other and have the same function but did not have the common ancestor. তাহলে ফাংশন একই, সেম ফাংশন বাট ডিফারেন্ট স্ট্রাকচার। ডিফারেন্ট স্ট্রাকচার মানে বলতে পারো এটা ওয়ান টাইপ অফ অ্যানালগাস হোমোলগাস। স্ট্রাকচার। হোমো কেন? অ্যানালগাস। হোমোলগাস তো সমস্ত। ও হ্যাঁ, অ্যানালগ। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হোমোপ্লেসি মানে অ্যানালগাস। অ্যানালগাস মানে সেম কাজ কিন্তু হচ্ছে গঠন আলাদা। তাহলে কাজ একই কিন্তু গঠন আলাদা কার হবে? বার্ডস এন্ড বিয়েটা হবে। স্যার ওই বাদুড়া পাখির ডানা। ইয়েস, কাজ একই কিন্তু গঠন আলাদা। এবার বলছে হু রোড দ্য বুক স্পিসিস প্লান্টারাম এন্ড জেনারেল প্লান্টারাম। এটা তোমরা সবাই পারবে। কেরালা কে করেছে? কেরলা সিনিয়াস। সেটা অপশন ডি হবে না? হ্যাঁ, কোনটা গো? মানে বেনথামের হুকার এটা হবে না নাকি? বেনথাম হুকার কি লিখেছে বলো? বেনথাম হুকার কি বই লিখেছে? বই নাম বলো। স্যার জানা নেই। যা, এটা ফেমাস হচ্ছে কি তোমার, তোমার হচ্ছে বই বলতে পারো জেনেরা প্লান্টারাম। তোমার হচ্ছে কি যেন, তাহলে এটা এখানে ভুল আছে, বুঝতে পারলে? জেনেরা প্লান্টারামটা হচ্ছে কি তোমার, এইটা হচ্ছে তোমার বেনথাম হুকার হবে। বেনথাম হুকার। আর স্পিসিস প্লান্টারাম আর হচ্ছে কি তোমার এর সঙ্গে কি ছিল? সিস্টেমা নেচুরি। সিস্টেমা নেচুরি। স্যার এখানে তাহলে অপশন বি এবং ডি দুটোই তো সঠিক হয়ে গেল। হ্যাঁ, মানে এটা তোমার হচ্ছে কি দুটো কোশ্চেনটা মিলিয়ে গেছে, মানে এ হয়ে গেছে। কারণ জেনেরা প্লান্টারাম লিখেছে বেনথাম আর হুকার, আর এখানে সিস্টেমা নেচুরি অ্যান্ড স্পিসিস প্লান্টারাম এই দুটো লিখেছে কারা? কেরোলাস লিনিয়াস। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু স্কিপ করতে হবে। তোমরা এইটুকু মনে রাখো যে জেনেরা প্লান্টারাম লিখেছে বেনথাম আর হুকার, ঠিক আছে, এবং হচ্ছে স্পিসিস প্লান্টারাম এবং সিস্টেমা নেচুরি। ঠিক আছে, এস এবং এস এটা মনে রাখবে। এস এবং এস কেরোলাস লিনিয়াস। ঠিক আছে, আর যেটা আছে শুধু জেনেরা প্লান্টারাম সেটা আছে কি তোমার বেনথাম আর হুকার। বেনথাম এন্ড হুকার। ঠিক আছে, জি পরে কি আছে? এইচ আছে তো, জি পরে আছে এইচ। এই এরকম ট্রিক দিয়ে মনে রাখবে, না না ভুলে যাবে। তাহলে জি পরে এইচ আছে মানে জেনারেল প্লান্টারাম হচ্ছে হুকার, বেনথাম হুকার। আর কি বললাম? এস আর এস মানে সিস্টেমা নেচুরি এবং স্পিসিস প্লান্টারাম কেরোলাস লিনিয়াস। মনে থাকবে তো? এইভাবে মনে রাখবে, কিছু করার নেই। দেখো দ্য স্যার ফ্যামিলি। বলছি স্যার বলো, স্যার বলছি শুনছি। একটা কথা এমনি জাস্ট এমনি জিজ্ঞাসা করবো মানে স্যার হুম, এই যে বইগুলো এই বইগুলো এখন কি মানে অরিজিনাল এরকম কিনতে পাওয়া যায় মানে পাওয়া যাবে, আছে এরকম? পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাওয়া যায়, সব পাওয়া যায়। দেখো এবার বলছি দ্য ফ্যামিলি কন্টেইনিং মাস্টার্ডস এন্ড ইটস মেন ক্যারেক্টারস আর। মাস্টার্ড মানে হচ্ছে কি হবে গো? ব্রাসিকেসি। ব্রাসিকেসি। তাহলে অপশন নিশ্চয়ই এ।
ডি আর সি বাদ দিয়ে দাও, সিডি বাদ দিয়ে দাও। তাহলে ব্রাসিকেসি বলছে টেট্রাডেনামাস ফ্লাওয়ার, 6 স্টেমেন, বাইকার্পলারি, গাইনোসিয়াম, সিলিকুয়া, ফ্রুটস। ক্যাপসুল তো আর ব্রাসিকেসি দেখা যাবে না, অপশন ও এটাই করে দাও। সিলিকুয়া হচ্ছে কি তোমার ব্রাসিকেসি ক্যারেক্টার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পেপাস হেল্পস ইন ডিসপারশন অফ পোলেন ইন ডেস। পেপাস হচ্ছে কি তোমার পোলেন ডিসপারশন অ্যাস্টেরিস্ক। সাহায্য করছে কার ক্ষেত্রে? না, উত্তর হয়ে যাবে কোনটা গো? অপশন অ্যাস্টারিস। এ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফেবেসি। ফেবেসির ক্ষেত্রে কি হয়? প্রথমে তোমরা খুঁজবে কি বলো দেখি, ডাইডাইনামাস, সেই সঙ্গে খুঁজবে হচ্ছে কি তোমার ডায়াডেলপার। আহ, তোমার হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন হবে না, মার্জিনাল হবে, টেন স্টেমের মধ্যে ভেক্সিলারি অপশন অ্যাস্টিভেশন। ডি, ডি ডাইডাইনামাস, তাই না? এই যে এস্টিমেশনটা ভেক্সিলারি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ফ্লোরাল ক্যারেক্টার অফ দ্য লিলিয়েস। লিলিয়েসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এটাতে মনোকোট তোমরা জানো, প্রাইমেরাস। ঠিক আছে? মনোকোট মানে ট্রাইমেরাস, ট্রাইমেরাস মানে টেট্রামেরাস গুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে বাকি থাকলো হচ্ছে কি 3 বা ট্রাই এখানে বলে দিয়েছে। আর বাইসেক্সুয়াল জাইগোমরফিক গাইনোসিয়াম হচ্ছে কি মার্জিনাল প্লাসেন্টেশন তো হবেই না, এক্সাইলও হবে না। এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার স্যার অপশন সি হবে। দাও অ্যাক্টিনোমরফিক, পলিয়ান্ড্রাস, সি এরটা হবে। এটা হচ্ছে কি তোমার সি এর অ্যান্সারটা হবে, অর্থাৎ এরা ট্রাইমেরাস তো হয়। অ্যাক্টিনোমরফিক মানে কি বলা হয়? বহু প্রতিসম। সেই সঙ্গে হচ্ছে পলিয়ান্ড্রাস, সুপিরিয়র ওভারি, এক্সেল প্লাসেন্টেশন, অপশন সি এরটাই হবে। চলো দেখো নেক্সট। The third name of the trinome nomenclature is, trinome nomenclature থার্ড নেমটাকে কি বলি আমরা? আমরা বলি সাবস্পেসিস। সাবস্পিসিস। অপশন সি হবে। সাবস্পিসিস। আইডেন্টিফিকেশন অফ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ফার্স্ট বলেছে দ্য biological name of are generally in Latin, in the italics they are Latinized or derived from the Latin irrespective of their origin. So the first word of the biological name represents the genus and the second word is the component of the species. Both of the word the biological name when handwriting are separately underlined or printed in the italics. The first word denoting the genus starts with the capital letter while the, ঠিক আছে? তাহলে কোনটা হবে? তাহলে উত্তর হওয়া উচিত হচ্ছে কি, এই যে বলেছে অপশন সি। স্যার অপশন সি হবে তো এটা। মানে প্রথমে যেগুলো ঠিক আছে, কিন্তু এই যে ইন্ডিকেট দ্য ভার্নাকুলার অরিজিনটা, এটাই হচ্ছে কি তোমার ভুল আছে, তাই না? কারণ যে যার মানে মাতৃভাষা এটা হয় না। তাহলে ভার্নাকুলার মানে লোকাল ল্যাঙ্গুয়েজ তো বোঝাচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ হবে, এটা ইটালিক্স অরিজিনটাতে হবে, তাহলে অপশন সি এটাই হবে। আচ্ছা, দ্য সাইন্টিফিক টার্ম অফ দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্যাটাগরাইজ is the dash. Scientific term of the biological classification categorized is the dash. তাহলে কি হবে এটা? স্যার এটা ট্যাক্সন হবে, ট্যাক্সন হবে, ট্যাক্সন। এবারে বলেছে দেখো এখানে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে সাফিক্স আমরা ইউজ করি না, তার মধ্যে ডিভিশন বলছে ফাইটা, ক্লাস বলছে অপসিডা, অর্ডার হচ্ছে কি এলিস, ফ্যামিলি হচ্ছে কি, ফ্যামিলি ক্ষেত্রে আমরা এ সি এ ইউজ করি, তাহলে এটা অপশন চারেরটা হবে না। তাহলে চার হটাও দেশ মাথা, এখানে কি বলেছে? এখানে বলেছে যে কোনটা কারেক্ট, তাই তো? কারেক্টলি হয়েছে, তাহলে চারটাকে বাদ দিয়ে দাও। চার রয়েছে 3 জায়গায়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? ফ্যামিলি ক্ষেত্রে তো আমরা এ সি এ ইউজ করি, তাহলে চার সব জায়গায় রয়েছে, বাদ দিয়ে দাও, অপশন বি হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে দেখো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এন্ড ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন স্ট্রিম। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কত রয়েছে? শিবপুর, হাওড়াতে রয়েছে, হাওড়া হাওড়া আর লখনৌ। আর এটা আছে লখনৌ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, which of the following taxonomic categorize contains organisms least similar to one another? ঠিক আছে, লিস্ট সিমিলার মানে সবচেয়ে কম সিমিলার দেখা যাবে কার মধ্যে? ক্লাস, জেনাস, ফ্যামিলি, স্পিসিস। তাহলে সবচেয়ে কম সিমিলারিটি কার দেখা যাবে? অপশন ডি হবে, স্পিসিস থেকে। সবচেয়ে কম সিমিলারিটি দেখা যাবে, স্পিসিসের সবচেয়ে বেশি সিমিলারিটি দেখা যাবে। যত নিচে নামবে তত বেশি সিমিলারিটি দেখা যাবে, যত উপরে উঠবে তাহলে কোনটা হবে? ওটা স্যার ক্লাস হবে, ক্লাস ক্লাস হবে, ক্লাস উত্তর হবে। ফ্যামিলি কে বলছো বাবা? প্রথমে আসবে কিংডম, তারপরে ডিভিশন,
তারপর হচ্ছে অর্ডার, তারপর ক্লাস, তারপর ফ্যামিলি, তারপর জেনাস, তারপর স্পিসিস। তাহলে উপরের দিকে হচ্ছে কি বাড়বে, নিচের দিকে কম, সিমিলারিটি হচ্ছে কি তোমার কমবে, উপরের দিকে সিমিলারিটি উপরের দিকে হচ্ছে কি সিমিলারিটি কমবে, নিচের দিকে বাড়বে। তাহলে ক্লাসে উৎস শব্দটি উপরে রয়েছে এখানে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজমস ইজ নন এজ, ইভলিউশনারি হিস্ট্রি অফ দ্য অর্গানিজম সেটাকে আমরা বলি ফাইলোজেন। প্যালিওন্টোলজি। হ্যাঁ, এবারে কি ইজ ইউজ করি, কি আমরা কি কারণে ইউজ করি, আইডেন্টিফিকেশন অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, অপশন সি। অপশন সি। তাহলে হয়ে গেল ট্যাক্সোনমি। এবার নার্ভাস সিস্টেম এন্ড সেন্সরি ফিজিওলজি। চলো, এখানে বলছে যে দুটির নার্ভাস মধ্যে, সিস্টেম সেদিন। তো সেদিন কোশ্চেন গুলো হয়ে গেছিল, তাও দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাও যদি টাইম আছে দেখে নাও, অনেকেই তো ক্লাসে ছিল না। এখানে বলছে কোন দুটির মিল নেই, কোন দুটির মিল অপশন নেই, বি। অপশন বি এরটা। বি। তাড়াতাড়ি একটু করবো, হ্যাঁ, অপশন বি এরটা। আচ্ছা, এবার বলছে কোনটার হচ্ছে কোন আয়নে দুটি প্রয়োজন হচ্ছে, ডি। অপশন ডি। অপশন ডি, সোডিয়াম পটাশিয়াম। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখো বলছে এটা ফাংশনটার সাপেক্ষে আমরা যদি মিল করাই তাহলে কোনটা হবে, তাড়াতাড়ি বলতে হবে, আগে পড়েছো তোমরা। অপশন বি। অপশন বি। চলো, তারপরে হচ্ছে বলছে এটা হচ্ছে কি তোমার রিপোলারাইজেশনের জন্য, তাহলে অপশন বি। 2/4, তাহলে হচ্ছে কি ডি, এটা অপশন তাই ডি। তো। হুম। তারপরে হচ্ছে বলছে এখানে শ্রবণ নিয়ন্ত্রণ করে কোনটা, শ্রবণ যেহেতু বলছে তাহলে টেম্পোরাল। অপশন ডি। হ্যাঁ, অপশন সি। সি। টেম্পোরাল লোব। টেম্পোরাল, অপশন সি। আচ্ছা, এটা কি হবে, সিটটা। সি এরটা হবে মৃদু আলোকে দর্শন স্পটকসিন, উজ্জ্বল আলোকে হচ্ছে কি তোমার স্পটকসিন। আচ্ছা, তারপরে বলেছে দেখো সঠিক জোটটি নির্বাচন করো, তাহলে কি হবে, সঠিক নির্বাচনটা হচ্ছে জোটটাকে নির্বাচন করতে হবে, কোনটা হবে, অপশন সি। কার্ডিয়াক কেন্দ্র বলেছে মেডুলা অবলঙ্গাটা, তাই তো, তাহলে হচ্ছে কি অপশন সি এরটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি ছিল তোমাদের করোটি স্নায়ু সংশ্লিষ্ট কাজ পাশাপাশি দেওয়া আছে, বিটা। কোনটি সঠিক না, অপশন বি। তাহলে হচ্ছে কি বি এরটা। বি। চলো, নেক্সট বলছি এটা কি হবে, এনএ প্লাসের প্রবেশ। তাহলে অপশন অপশন সি। এটা কি করেছিলে তোমরা, অপশন ডিটা। ডি। বি এরটা। স্যার ডি। ডি। ডি, ডি, হ্যাঁ সরি, ডি, বি এর নয়, ডি এরটা। চলো, এবার বলছে দেখো এটা কি হয়েছিল, এটা অপশন সি, অপশন সি। অপশন সি। এটা কি ছিল, নিউট্রান্সমিটার ছিল, ডি এর সঙ্গে 1 ছিল তাই না, ডি এর সঙ্গে 1, এ আর হচ্ছে ডি আছে, অপশন এ। তাহলে অপশন এ একটা হবে। আচ্ছা, দুটি সেলুলার হেমিস্ফিয়ারকে যুক্ত রাখে কর্পাস কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম। অপশন এ। আচ্ছা, এটা কত বলা হয়েছিল রেশিওটা, অপশন সি। 25:10। সি একটা। এটা কি বলা হয়েছিল, হৃৎস্পন্দন আর অপশন পেরিস্টালসিস, সি। মেডালা মেডুলা অবলঙ্গাটা। অবলঙ্গাটা। চলো, এই কোনটা ছিল আপাতত, বুঝতে পারলে। তাহলে আপাতত হচ্ছে কি আজকে যে কোশ্চেন গুলো হলো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের মানে পরিপ্রেক্ষিতে এই কোশ্চেন গুলো পড়বে। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, এতটাই থাকলো, আবার কালকে ক্লাসে আবার দেখা হচ্ছে, বুঝতে পারলে। ঠিক আছে, স্যার বলছি যে শুক্রবারের ক্লাসটা কি এবার থেকে 10টার সময় হবে? না ওটা হচ্ছে কি তোমাদের ওই ম্যাডামের ক্লাসটা হচ্ছে কি, মানে ম্যাডাম ক্লাস নেওয়ার কথা ছিল আমাকে, মানে 8টার সময় নেওয়ার কথা ছিল, আমাকে জানালেন 7:45। তো সেই সময় তাহলে আমি কি করব, আমার সেদিনকে ইএমআরএস এর ক্লাস ছিল, তো এই জন্য তোমাদের ক্লাসটা, ইএমআরএস এর ক্লাসটা দুটোকে কম্বাইন করে আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমার 10টার সময় হচ্ছে কি ইএমআরএস এর ক্লাস থাকে, আমি নেব না, ওটা ওই ম্যাডামই নেবে, কারণ উনি ফিজিওলজি স্পেশালিস্ট, ঠিক আছে, তো সেই জন্য উনি নেক্সট সপ্তাহ থেকে যেমন 8টার সময় ছিল সেরকম 8টার সময়ই চলবে। হ্যাঁ স্যার, 10টার 8টার সময় সময়। হলে ভালো হয়। হ্যাঁ, ওই 8টার না সময় স্যার, যেমন আপনি ছিল তেমন। 8টার সময় আপনি বলে দিয়েছেন, আমি সেই অনুযায়ী করেছি। এবারে না না, 8টার সময়ই হবে বাবা, কারণ দুটো ইএমআরএস আর হচ্ছে কি এসএসসি দুটো একসঙ্গে হবে না, ঠিক আছে, দুটো আলাদা আলাদা হবে। তো যেহেতু এই যে বললাম, কারণটা কি বললাম তোমাদেরকে, বললাম খুলে আর কি, যে উনি যেহেতু হঠাৎ করে বললেন যে নিতে পারবেন না, প্রবলেম ছিল, তো এই জন্য আমি নিলাম বলে সেটা একসঙ্গে কম্বাইন ক্লাসটা করে নিয়েছিলাম।
কিন্তু 8টা থেকেই তোমাদের ক্লাসটা হবে, ঠিক আছে, যেমন হতো।